মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে বৈঠক করছেন তারই অদূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 20 জন সাংসদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আলাদা ব্লক তৈরি করছেন, অর্থাৎ ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন তার কাছ থেকেই। এবং সেই ব্লক তৈরির অন্যতম একজন কারিগর শতাব্দী রায় আমাদের সঙ্গে রয়েছেন। শতাব্দীদি, আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা এখন একটা ব্লক বানিয়ে থাকা, সেখান থেকে যা যা মানে ভবিষ্যতে ডিসাইড করা হবে কি করা হবে। ইন্ডিয়ার পার্ট হিসেবে কাজ, ইন্ডিয়া পার্টি হিসেবে আপনারা তৃণমূলের পক্ষে আর থাকবেন না? মানে তৃণমূলের যে মেন টিম যদি থাকে সেই টিমে আমরা নেই, আমরা আলাদাভাবে কাজ করতে চাই। সেটা এখন ডিসাইড করবে মানে দল, মানে আমাদের যারা তারা ডিসাইড করবে সেটা তৃণমূলেরই ব্লক হিসেবে কি না, কিন্তু ব্লক আলাদা। ইন্ডিয়ার পার্টি হিসেবে আলাদা ব্লক। এইরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আপনারা 20 জন এমপি, 28 জন লোকসভার এমপির মধ্যে 20 জন এমপি, সংখ্যাগরিষ্ঠ এমপি একসঙ্গে একজোট হয়ে এটা সম্ভব হলো কি করে? এবং যেখানে উপস্থিত আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। না, রাজ্যের মানে এখনকার মুখ্যমন্ত্রী উপস্থিত আছে। ও আসলে এটা সম্ভব হলো যদি ভেবে দেখেন, তাহলে তো সবাই আলাদা আলাদা জায়গা থেকে। যদি এই যে 20 জন মানে 28 জনের মধ্যে যদি 8 জন এটা হতো, তাহলে আপনি বলতে পারতেন যে এই 8 জন ভুল, বা 2 জন হতো তাহলে 2 জন ভুল। তো যখন সংখ্যাটা এত বেশি, তখন তাদের তরফে না ঠিক ব্যাপার থাকছে, তাই না? যে এতগুলো লোক যখন একটা ঘটনাকে সাপোর্ট করছে বা একটা ডিসিশনে যাচ্ছে, আর কেউ কারোর মাস্তুতো ভাই পিস্তুতো বোন কেউ নয়, সবাই আলাদা আলাদা জায়গা থেকে এসছে, তারপরে যখন সাপোর্ট মানে ডিসিশনগুলো এক নিচ্ছে, তার মানে নিশ্চয়ই যেখান থেকে যাচ্ছে সেখানের প্রতি অভিযোগ থাকছে, বা তার অভিমান থাকছে, বা অনেক মানে ক্ষোভ, সব কিছু অনেক কিছু থাকছে। এবং প্রত্যেকের কারণে গেছে, মানে প্রত্যেকের ক্ষোভ হয়তো আলাদা আলাদা হতে পারে, প্রত্যেকের অভিমান আলাদা আলাদা হতে পারে, অভিযোগ আলাদা আলাদা হতে পারে, কিন্তু দল কথা শোনে না, সেটা সবার এক। এই একটা পয়েন্টে সবাই এক, যে দল কথা শোনে না বা কথা বলতে দেয় না, সেটা আপনিও সেটা ফিল করেছেন? সেটা অনেক ক্ষেত্রেই ফিল করা হয়, তাই না? যে মতামত দেখুন, একটা জিনিস যে যেটা মনে হওয়া যে আগে ভুলে যান, আগে কি ঘটেছে ভুলে যান। আমার একটা প্রশ্ন খালি, যে যেদিনকে 4 তারিখ হারের পর যখন আমাদের ডাকা হলো, কি জন্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। এরকম মনে হয় 1500 লোক ছিল, 15,000 লোক ছিল, 15-20 জন ছিলাম আমরা এমপিরা। হারের পর ডাকা মানে তো অ্যানালিসিস করার কারণে, যে কেন হারলাম, যে তোমার এলাকায় কি অবস্থা, কেন, তোমার কি মনে হয় কেন হারলে, তোমার কি মনে হয় কেন হারলে। হারের পর এত বড় একটা বিপর্যয়, রাত্রির বেলা সবাই রাজা রানী, সকালবেলা উঠে কেউ নেই সেখানে, সেই বিপর্যয়ের পর যখন 10 দিন পর মিটিং হলো, তখন সেটা অ্যানালিসিস নয়, সেটা কিছুই না। যে 2-1 জন বলতে চেষ্টা করো, তাদেরকে বললো না, লিখে পাঠাও। এখনও লিখে পাঠানোর সময় আছে কারোর? আমার অভিযোগ সেখান থেকে শুরু, মানে আগের অভিযোগ ভুলে যান। আপনি যদি বলেন যে এতদিন বলেননি কেন, বহুবার বলেছিস, তো দেখে যান আপনারা। কিন্তু সেই দিনকে আমার যে অভিযোগ তৈরি হয়েছে, সেই দিনকে আমার যা দলের প্রতি রাগ হয়েছে, সেই দিনকের যে অভিযোগ তৈরি হয়েছে, সেটা কিন্তু তার ফল এটা, যে এখনো পর্যন্ত এত বড় হারের পরেও একবারের জন্যে এটা বিশ্লেষণ হচ্ছে না যে কেন হারলাম, কেন স্বীকারই করছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী না। এবং তাহলে তো বলবে, ঠিক আছে হার আপনি না চ্যানেলের কাছে স্বীকার করছেন, আবার আমরা তো নিজেদের কাছে স্বীকার করতে হবে। আপনি ডাক্তারের কাছে গেলে আপনাদের রোগটা বলতে হবে, যে আপনাদের কাছে এটা এই জিনিসটা তো আগেও দরকার ছিল। যখন ইলেকশনের আগে যে ক্যান্ডিডেট কী হচ্ছে, এলাকায় কী প্রবলেম হচ্ছে, কাকে নিলে ভুল হবে, সে আলোচনাও হয়নি। সে আলোচনা যা যা বলতে চাই বলে, সবাইকে চিঠি লিখে দেওয়া, চিঠি লিখে লক্ষ লক্ষ চিঠি, সেটা কী হয়? আমাকেও বললো চিঠি লেখো, এর পরে দিনকে আমি বললাম 17 বছর চিঠি লিখেছি, আর লিখে লাভ নেই। তো আমাকে বললাম, আমি সত্যি বলছি, আমার যদি চেঞ্জ হয়ে থাকে, যা অভিযোগ আমার সেই সিনেমা রিলিজ না থেকে যদি আমি মনে করি যে কী অভিযোগ আমার দলের প্রতি রয়েছে, আমি সেগুলো ভুলে গেছি। আমার একটা কথা মনে আছে, 4 তারিখের পর যখন আমরা দেখা করেছি, তখন কেন একবারের জন্য আলোচনা হলো না হারলাম কেন। আপনি যদি বলেন
তোমরা সুখের পাড়া তা না, আমাদেরও স্ট্রাগল আছে দলের প্রতি, আমাদেরও এত বছর দলের সঙ্গে আমাদেরও একটুখানিও অবদান আছে, তাই না? সেখানে আমাদেরকে একবারও জানতে চাওয়ার, এবং আমি অন্য এমএলএদের যখন মিট করেছে তাদেরকেও জিজ্ঞেস করেছি যে তোমাদের সঙ্গে মিটিংয়ে কী, আমি হয়তো আমাদের সঙ্গে আলোচনা করিনি, কারোর সঙ্গে আলোচনা হয়নি যে কেন হেরেছি। এটা তো সবচেয়ে প্রথম। এই কারণে আমি যদি বলেন যে এক কথা কেন, আমি এই কারণে বললাম যে আমি এই কারণে আর থাকলাম না। ধরুন আপনার যে অভিজ্ঞতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বৈঠকের কথা বললেন, এই একসঙ্গে 20 জন এমপির এই জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়াটা কিভাবে হলো? মানে তারা সবার মধ্যে যে ক্ষোভ আছে আপনি বলছেন, সেই ক্ষোভগুলো একত্রিত হলো কিভাবে? আমি জানি না কার সঙ্গে, মানে আমি ওখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে, আচ্ছা এ আছে আমি জেনেছি, সত্যি কথা, মানে আমি অনেককেই জানতাম না যে ও এরকম, শুনছি হয়তো আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে ও আসবে এরকম। কেউ কারোর সঙ্গে যোগাযোগ করেছে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করেছে, এরমভাবে হয়েছে, মানে কেউ একজন দায়িত্ব নেয়নি, তার ফলে বুঝতে পারছি না যে সব ক্ষোভগুলো এক হয়েছে। হ্যাঁ, কারণগুলো এক হয়েছে, কারণগুলো নানা রকম কারণের মধ্যে একটা, এবং সবথেকে বড় কারণ হচ্ছে এই মুহূর্তে দলের যা সিচুয়েশন, এবং 5 বছর তো নিঃসন্দেহে এই সরকার থাকবে, তো এই সরকারের সময় কাজ করতে গেলে এই সরকারের সঙ্গে কাজ করতে হবে। হ্যাঁ, কারণ আপনি আপনার এলাকাতে এখন 3 বছর আছেন, সেই 3 বছর যে কাজ করবেন, যদি আপনি সরকারের সঙ্গে না থাকেন, স্টেট গভর্নমেন্টের সঙ্গে, আর এটা তো সুবিধে হচ্ছে, ধরুন আজকে স্টেট আর সেন্ট্রালের সুবিধে কি হচ্ছে, যে স্কিমগুলো আমাদের নেওয়া হতো না সেগুলো এখন নেওয়া হবে, টাকাগুলো আসবে, ডেভেলপ হবে, এবং ওরা বারবার ডবল ইঞ্জিনের সুবিধে, মানে আমি আগে যেটা মাইনাস পয়েন্ট ভাবতাম, এখন তো হচ্ছে হ্যাঁ প্লাস পয়েন্ট। এবং শুভেন্দু বারবার একটা কথা কিন্তু বলছে, ডেভেলপ দেখবেন কি করি। তো আলটিমেটলি সবাই রাজনীতি করে, যে যাই বলুক যে এর জন্য রাজনীতি, ডেভেলপমেন্টের তাই একমাত্র রাজনীতি, সো ডেভেলপমেন্ট যদি যে করবে তার সঙ্গে সবাই থাকা উচিত। বলছি, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর 1 মাসের পারফরমেন্স কেমন লাগলো? যেহেতু আপনারা একদম কাল বৈঠকে কাছ থেকে দেখেছেন শুভেন্দু অধিকারীকে, প্রথম প্রশ্ন হচ্ছে তিনি কি বললেন কালকে, আর 1 মাসে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স কেমন লাগছে? একটা কথা বলেছেন যে আমাদের এমপি ল্যাড ছাড়াও লোকাল ডেভেলপমেন্টের জন্য উনি সাপোর্ট দেবেন, এটা একটা। দ্বিতীয়ত 1 মাসে যেটা আমিও ভাবছিলাম ইলেকশনের আগে, যে ওরা সব ইলেকশনের ক্যাম্পেনিংয়ের জন্য এইসব বলছে, এই কথা কিছু করবে না, যেটা আমার ধারণা, সাধারণ মানুষের মতো আমারও ধারণা হয়েছিল, কিন্তু জেতার পর থেকেই, পরের দিন থেকেই কাজ, 24 ঘন্টার মধ্যে কাজ শুরু হয়ে গেছে, এবং অনেকগুলো স্টেপ নিয়েছে যেটা চোখে পড়ছে, মানে হয় না যে আচ্ছা সরকার এই কাজগুলো করছে বা এগুলো করে, তো সেই জন্য আমার মনে হয় 1 মাসে যে কাজ করছে সেই পরিপ্রেক্ষিতে বলছি, এখনও সময় আছে, নিশ্চয়ই যদি এই স্পিডে কাজ করে তাহলে কাজ করবে, ভালো পারফরমেন্স করবে। এবং সেটা হচ্ছে কি হচ্ছে, এখানে সুবিধে হচ্ছে যে একটা দল তো পুরো সিস্টেমে চলছে না, ধরুন আজকে একটা দল যদি সিস্টেমে, আজকে যদি শুভেন্দু মনে করে, সিএম যদি মনে করে যে আমি এই কাজটা করব, এতে ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপ হবে, তাহলে ও কী করবে, ও ওপরে কথা বলবে, প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলে, কেন্দ্রের সঙ্গে কথা বলে, এটা চাই ওরা ওদের ভালো করার জন্য, যে হ্যাঁ আমাদের ভালো হচ্ছে, তাই জন্য ওরা সাপোর্ট দেবে। আর এতদিন যেটা হয়েছে, সেন্ট্রাল আর স্টেটের ঝামেলার জন্য অনেক উন্নয়ন আটকে গেছে, শুধুমাত্র এই যে এখন শুনছি আবার 100 দিনের কাজ শুরু হবে, আবার শুনছি বৃহস্পতিবার দিন আমূল শিলান্যাস হবে, তো এগুলো যদি সত্যি করতে পারে তাহলে তো ভালো। মানে এতদিন যে এই যে মানে ডাবল ইঞ্জিন সরকারের অপকারিতার কথা বলতে, সেটা ভুল বলা হতো, অনেক ক্ষেত্রে ভুল বলা, মানে আমি এটা আস্তে আস্তে দেখছি, এবার আগামী দিন বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক কিনা, কিন্তু যেমন আমি কিছু বলছি যে আমার ধারণা ছিল ইলেকশনের আগে যে এরা হয়তো যেগুলো বলছে সব কি করবে না, কিন্তু করা শুরু করেছে, তাই জন্য বলছি যে নিশ্চয়ই করবে। এই যে তৃণমূল কংগ্রেস যেভাবে চুরমার হয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কি? আমার কোনো ধারণা নেই, মানে আমি প্রচুর পলিটিশিয়ান নই না, পলিটিক্যাল অ্যানালিসিস না, আমি আমার কোনো ধারণা নেই যে কোনো দল এরমভাবে হারের পর 1 মাসের মধ্যে দলটা শেষ হয়ে যায়, জায়গায় যায়, এটা কিন্তু ইতিহাস কখনো বলেছে কিনা আপনারা ভালো করে জানবেন, আমার কিন্তু জানার জ্ঞান তো নেই। হ্যাঁ, এবং এই ইতিহাস মানে দল হারে, তো সব দল কি সারা জীবন সূর্যচন্দ্র অবধি থাকবে, তা তো থাকে না, দল হারে, নতুন দল আসে, আবার সে ফেরে কিংবা ফেরে না। ধরুন যে কোনো দলেরই এই যে 1 মাসের মধ্যে এই অবস্থা, এটা বোধহয় ইতিহাস সৃষ্টি হলো। মানে ভোটের এখনো
কালি মুছেনি, তার আগে মানে দল মুছে গেল। এবং সব স্তরে, মানে শুধু এরকম না, নিচু স্তর থেকে উপর স্তর। কারণ কি, মেন কারণ কি মনে হয়? দুর্নীতি। একদম, কারণ দেখুন, যে হাত দিচ্ছে, যেখানে হাত দিচ্ছেন সেখানে দুর্নীতি পাচ্ছেন। এই দুর্নীতিটা, যেটা মমতা ব্যানার্জির পরিপূরক নয়, মমতা ব্যানার্জি এসেছিলেন ক্ষমতায় সততার জায়গা থেকে। মমতা ব্যানার্জির যেগুলো ইউএসপি ছিল সেগুলো নষ্ট হয়ে, মানে দুর্নীতি এমনভাবে ঘিরে ধরেছে, যেটা হয়তো অন্য কেউ দুর্নীতিগ্রস্ত লোককে আনলে ভাবতো লোক যে এটা তো এক্সপেক্টেড, এটাও হবে। তো মমতা দি সম্পর্কে মানুষের এত আবেগ ছিল, দুর্নীতি নয় বলে ওই ভরসায় পশ্চিমবঙ্গ মানুষ তাকে এনেছিল, সেই ভালোবাসা থেকে। সেটা এমনভাবে দলকে ঘিরে ধরলো দুর্নীতি, সেটা মানে সবার জন্যই দুঃখের। এটা কিন্তু আনন্দের নয় কারোর জন্য, না পশ্চিমবঙ্গবাসীর জন্য, না আমাদের জন্য, যা না ওনার নিজের আপনি জন্য। এতদিনের এমপি, মানে এইটা চোখে পড়েনি বা জানতে পারেননি বা দলকে বলেননি দুর্নীতির বিষয়টা? না, এত জানার সম্ভবই ছিল না। মানে এটা আপনারা তো সব থেকে বেশি খবর রাখেন, মানে আপনারাও হয়তো দেখেছেন, হয়তো 20% জেনেছেন, এখন আপনারা 80% জানছেন। কিন্তু আমাদেরও তাই, যেটুকু জানা হতো সেটুকু জানানো হতো, তাতে কোনো স্টেপ নেওয়া হতো না কখনো। মানে জানিয়েও কাজ হতো না। এবং সবসময় বলা তো ভুল বোঝাচ্ছে, তুমি ভুল বুঝছো, ওরা তোমাকে ভুল বোঝাচ্ছে, সত্যি নয়। আমি আমার কোর কমিটির কথা বলতে পারি। আমি আমার কোর কমিটিতে যখন একজনের বিরুদ্ধে চিঠি এসেছিলো আমার কাছে, আমার এলাকার, তো তার যা কারাপশন, আমি যখন কোর কমিটিতে দিলাম, আমাদের এক মন্ত্রী, এক্স মন্ত্রী বললেন যে না 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 না, এগুলো সব বাজে কথা, তুমি ছাড়ো, হিংসে লোক করছে। আমি বললাম আমাকে চিঠিটা এসছে, তদন্ত বা খতিয়ে দেখার আগেই বলছি। আগেই বলো না না না, ওসব হিংসে না, জানি ও আছে সে আছে। আমি বললাম যে তুই দেখা উচিত, আমাকে যখন দিয়েছে, এতজন দিয়েছে তখন, তো বললো না। সেই এক্স মন্ত্রী ইলেকশনের আগে না ইলেকশনের পরে, না ইলেকশনের আগে আগে বললো যে হ্যাঁ তুমি ঠিক বলেছিলে, আমি খবর নিয়েছি যে ও এত কারাপশনে যুক্ত। তাহলে আমি বললাম তাহলে তখন তোমরা কেন বললে না? কোনো কথা বললে কেউ, সবাই সেটাকে চাপা দেয়, কেউ সেটাকে বলতে দেয় না। যখনই বলা হয় যে এটা হচ্ছে, তখনই সবাই বলে না 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 না। আমি বললাম তুমি এখন স্বীকার করলে, তার মানে আমি যে কটা, আমি যখনই দিদিকে বা অভিষেককে কোনো খবর জানিয়েছি, আমার সিস্টেম হচ্ছে, আমি এটা বলতাম যে এটা আমি খবর পেয়েছি, এটা আমার কাছে ইনফরমেশান আছে, আমি জানি এটা ঠিক, তাও আমার কথা বিশ্বাস করবেন না। আপনি আপনার তরফ থেকে একবার জানুন যে ঠিক বলছি কিনা, তারপর আপনি স্টেপ নেবেন। এটা সবসময়, প্রত্যেক সময় আমার বলা, এটা আমার স্টাইল, যে আমি চেক করে নেবে। হ্যাঁ চেক করবে, যে আমি বলছি বলে অনেক সময় না যে ভুল খবর হতে পারে, কিংবা আমি পার্সোনালি কারোর প্রতি রাগ করে বলতে পারি, সেটা যদি সবসময় বলতাম যে আপনারা কিন্তু দেখে নেবেন যে এটা ঠিক বলছি কিনা, তারপর আপনি স্টেপ নেবেন। ধরুন এই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে, তার অদূরে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা 20 জন এমপি বৈঠক করছেন। ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি, দল তার ভাঙনের ছবি সেখানে বসেই দেখছেন। এইটাকে কি চোখে দেখছেন? দুঃখের, একদমই দুঃখের। প্রথম কথা হচ্ছে, সেদিনকে আমি তো জানতামই না যে দিদিরা ওদিনকে যাবে বা অভিষেক যাবে, আমার কোনো ধারণা ছিল না, আমি ছিলাম না ইন্ডিয়াতে ওই জন্যে। কিন্তু যে সিচুয়েশনটা বললেন সেটা দুঃখের, একদম দায়কার ওনাদেরই দায়। কারণ দেখুন, আপনি যদি একটা জয়েন্ট ফ্যামিলি হয়, যতক্ষণ বাবা মা বেঁচে থাকে, 3-4 ভাই বোনকে একসঙ্গে রাখার দায়িত্ব কিন্তু বাবা মায়ের। যখন সংসারটা ভাঙতে শুরু করে, তখনও দায় কিন্তু তাদের। এরকম বহু মানে যৌথ ফ্যামিলি আছে, শুধুমাত্র বড়দার জন্যে বা বড় বাবা মায়ের জন্যে এক করে রাখে, তখন তাকে প্রশংসা করা হয় যে বাবা মার শিক্ষাতে ওরা ঠিক চলেছিল। যখন ভাঙবে সংসার, তখন তাদেরও দায় নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে, এইটা নিয়ে কি বলবেন? আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে কিছু মানে দ্বিমত আছে। মানে সবাই যে বলছে না যে ওর সিদ্ধান্তের জন্য ভুল হয়েছে, দেখুন ওর সিদ্ধান্ত হয়তো অন্যভাবে রাজনীতিটা করতে চেয়েছে, বা রাজনীতিটাকে ভেবেছে, বা টাইমের সঙ্গে সঙ্গে জেনারেশন গ্যাপে রাজনীতি পাল্টাতেই পারে। না না, আমি বলছি, কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আগে তো জিতেছে। হয়তো বা প্রশান্ত কিশোর রাজনৈতিক লোক, ওই জন্য ওর আইডিয়া ঠিকঠাক ছিল। প্রতীকজন আমার মনে হয় রাজনৈতিক লোক না, বিজনেসম্যান, সেই জন্যে ওর আইডিয়াগুলো ক্লিক করেনি, আমার ধারণা এটা, আমার নিজের অ্যানালিসিস। প্রশান্ত কিশোর আর প্রতীকজনের ডিফারেন্স প্রচুর, সেটা হতে পারে। আর তা না হলে অভিষেকের টাইমিং, আমরা যদি ভাগ্য বিশ্বাস করি, তখনকার ঠিক মিলে গেছে। কারণ অভিষেক আমাকে যখনই বলেছে যে এতগুলো সংখ্যা আসবে, এটা মিলেছে।
কাউন্টিং, মানে হ্যাঁ এতগুলোই সিট এসছে। তো আমার বিশ্বাস ছিল যে ওর প্রতি যে ও কী করছে। যেটা হলো, ওকে আমার যেটা দুটো ধারণা, একটা হচ্ছে ওকে আইপ্যাক মিসগাইড করেছে, ভুল রিপোর্টিং করেছে, যে কারণে ও আগের রিপোর্টিংয়ে ও আমাকে বলেছিল এতগুলো সিট পাবে, ততগুলোই পেয়েছিল। এবারে বলো 200 সিট পাবে, পেলো না। তার মানে ও তো আর রাস্তায় গিয়ে জিজ্ঞেস করছে না, ও তো ওইখানে বসে বসেই সার্ভে করছে। সেই সার্ভে রিপোর্টটা মানে ওকে ভুল মিসগাইড করেছে। দুই, তৃতীয়ত হতে পারে ওর ওভার কনফিডেন্স এসে গেছিল যে আমরা যা করছি সেটাই শেষ কথা হবে। আর আমার সবচেয়ে মনে হয় যে ওর সিদ্ধান্তে, দেখুন একটা দল চালাতে গেলে বা ইলেকশন করতে গিয়ে সিদ্ধান্ত নিতেই হবে, সেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে। তাই জন্য ওর সিদ্ধান্ত নিয়ে আমি ভুল বলছি না। আমি যেটা ভুল বলছি সেটা হচ্ছে ওর লাইফস্টাইলটা। ও যেভাবে দলে যেভাবে ও জীবনযাত্রা তৈরি করেছে সেটা চোখে লাগার মতন, এবং তাতেই ওর মানে চলাফেরা বা যেরকম সিস্টেম, তাতেই কিন্তু মানে ও হচ্ছে সবার কাছে অভিযোগের কারণ। মানে মামাটি সুলভ নয়। মামারে দিদির দল, দিদির প্লাস পয়েন্টই ছিল যে সিম্পলিসিটি, সেটাই থেকে একদম অন্য হয়ে গেল না। যেখানে দিদি মাটিতে বসে চা খায়, সেখানে অভিষেক হয়তো বা মানে মাটিতে বসে না। এই যে তফাৎটা, সেটা পুরনো কর্মীরাও কিন্তু ভাবতে পারছে না, বা সাধারণ মানুষরাও কিন্তু ওটা চোখে দেখছিল। সেটা বোধহয় অভিষেকের লাইফস্টাইলটা ওর পাল্টানো উচিত ছিল আমার মনে হয়। আজকেই ধরুন এই যে জাল সইকাণ্ডে সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত দোরগোড়ায় উঠোনে পৌঁছে গেছে, যে জাল সই করেছেন বিধায়করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠি পাঠিয়েছেন বিধানসভায়, এবং জানিয়ে এত কাণ্ড এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মানে আবির্ভাব। আসলে যেটা মনে হয় যে সময় খারাপ গেলে এবং তখন ভুল সিদ্ধান্তের পর ভুল সিদ্ধান্ত হতেই থাকে সেরকম। তা না হলে এরকম একটা ছেলে মানুষই কেউ করতে পারে, মানে যদি জাল করে থাকে তাহলে একদমই ছেলে মানুষ। এখন টাইম খারাপ যাচ্ছে এবং এখন ক্ষমতায় নেই যে কোনো কিছু ম্যানেজ করতে পারবে, তখনও এই সিদ্ধান্ত নেওয়াটা তো ভুলই হয়ে গেল না। তারপরে সেই ভুলগুলো এখন তো আরও বেশি কনসাসলি চলা উচিত। যদি এখনও ভাবি যে আমরা ক্ষমতায় আছি, চেপে দেবো, তাহলে তো হবে না সেটা। তো সেই জন্য পৌঁছেছে, তদন্ত বলবে যে কি হচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল। আমি তো জানি না, আমি তো বিধানসভায় সইটই ব্যাপার ছিলাম না। যা শুনছি সেটা হচ্ছে, কিন্তু এটাও একটা ভুলের মধ্যে পড়ছে এবং সময় খারাপের একটা প্রমাণ। লাস্ট হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে সাংবাদিক বৈঠক, আপনি হাত জোর করছেন কেন? মহান ব্যক্তিত্ব। আমি প্রশ্নটা বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আপনারা এতদিন বোঝেননি, আর 2 নম্বর হচ্ছে যে সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, আপনারা পদত্যাগ করে তাহলে যাচ্ছেন না কেন? আর এতদিন এটা কি ভোটে হারার ফলে আপনাদের বোধোদয় হয়েছে? না, ওনার কথা, উনি মহান ব্যক্তিত্ব, উনি অনেক বেশি বোঝেন, উনি অনেক বেশি সচেতক মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী। ওনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার মতন ছোট মানুষের উচিত না। উনি ওনার মতন করে যাক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়া খারাপ লাগছে? লাগছে লাগছে। তা সত্ত্বেও বাধ্য হলেন কেন? আমি তো বললাম না আপনাকে, সেদিনকের পর মনে হচ্ছিল দলটাকে নিয়ে আর দিদি ভাবছে না। ওই অ্যানালিসিস বললাম তো, যে মেন কারণ ওই দিনটা আমার কাছে, আমি বাড়িতে ফিরে জিজ্ঞেস করবেন, আমি প্রত্যেককে আমার পলিটিক্যাল বন্ধু তাদেরকে আমি ফোন করে বলেছিলাম যে আমার মনে হচ্ছে দিদি আর দলটা চাইছে না, দিদির আর দলের প্রতি মায়া নেই। তা নাহলে এটা হতে পারে না। একটা মানে দিদি যে দল করেছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা উচিত, ওনার থেকে বেশি বুদ্ধিমান কেউ না। তো উনি এই মুহূর্তে যা যা স্টেপ নেওয়া উচিত নিল না, যা যা স্টেপ করা উচিত ছিল করলো না, এবং সবথেকে বড় কথা বিশ্লেষণ করলো না। আমি বলেছিলাম যে দিদির প্রতি যা যা আমার ছিল মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, সব কিন্তু আজকের থেকে মানে উল্টো হয়ে গেল। যে আর আমি মানে ওই জায়গা থেকে দিদিকে আর ওটা মানছি না। মানে দিদির প্রতি ইমোশন আমার এখনও আছে, কিন্তু মানে নেত্রী হিসেবে এতগুলো মানুষকে জলে ফেলে দেওয়া, দিদি তো জলে ফেলে দিয়েছে। বা যদি ভাবেন যে আপনি বলবেন দিদিকে সবাই ফেলে দিয়ে চলে গেল, কারণ দিদি তো এতগুলো লোককে ডুবিয়ে দিল। এই যে এতগুলো লোক অ্যারেস্ট হচ্ছে, এতগুলো লোক কাকে সেভ করতে পারছে, কাকে বাঁচাতে পারছে? তো দিদির জন্য তো লড়েছে এতগুলো লোক, নিচে থেকে ওপর অব্দি, তাদেরকে কোথায় বাঁচাতে পারছে না। তো এতগুলো লোক তো জলে ডুবে গেল, সেটা তো দায় দিদিরও হবে। লাস্ট হচ্ছে, একদিকে নরেন্দ্র মোদী, একদিকে শুভেন্দু অধিকারী, একজন প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী।
আপনি এনডিএ ব্লকের মানে সহযোগী হিসেবে কাজ করবেন আপনারা 20 জন, এই সংখ্যাটা বাড়বে? আর দুই হচ্ছে এই যুগলবন্দির সঙ্গে কাজ করার কি অভিজ্ঞতা আগে থেকে বলুন। না, আগে থেকে কোনো অভিজ্ঞতা নেই। এমনি মোদিজির সঙ্গে এমনি মিট করা হয়েছে বিরোধী জায়গা থেকে বসে সেরকমভাবে। আর শুভেন্দু যেহেতু আমাদের পুরনো কলিগ, পুরনো বন্ধু, পুরনো ওয়েল উইশার, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, প্রচুর ক্যাম্পেনিং করেছি সব জায়গায়। আমাকে শুভেন্দু তখন বলতো যে তুমি ইয়েতে চলে এসো, মানে মেদিনীপুরে আমার ইলেকশন করতে হবে, তুমি বসে থাকবে, আমি ইলেকশন করে দেবো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ডবল ইঞ্জিন সব ওরাই কাজ করবে, আমার কাজটুকু করতে হবে। আপনাদের সংখ্যা বাড়বে 20 থেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে গ্রুপ বা গোষ্ঠী, ওদের রোজই সংখ্যা বাড়ছে। ফিরাদ হাকিম পর্যন্ত গতকাল গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। হ্যাঁ, সময় বলবে, আমার মনে হয় বাড়বে, বাড়তেই পারে, মানে না বাড়াটা অস্বাভাবিক কিছু নয়। আমরা কথা বললাম শতাব্দী রায়ের সঙ্গে। শতাব্দী রায় একটা বিষয় স্পষ্ট করলেন যে তারা বাধ্য হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে বাধ্য হয়ে একজোট হয়েছেন এবং এনডিএর পার্ট হিসেবে তারা আগামী দিনে কাজ করবেন, এবং এর দায় অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কে দল ছেড়ে যাচ্ছে এমনটা নয়, তিনি যেভাবে তাকে ছেড়ে অন্যরা যাচ্ছেন তাদের পিছনেও একটা কারণ আছে এবং সে কারণ যথার্থ। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।